প্যাসেঞ্জারের জন্য জিরাচ্ছি, জল প্যাসেঞ্জার পাই চলে যাবো। কষ্ট তো হবেই, গরিবের কি বাসায় বসে থাকলে দিন যাবো। রোদে মনে করেন কোন জায়গায় ছাওয়া আছে ওই জায়গায় বহি, যাত্রী লিয়া যায় না। রৌদ্র আর তাপে আর কি বেশি গাড়ি চালানো যায় না, 1-2 খেপ দিলে আপনার হাঁপানি উঠে যায়। আমরা ধারণা করছি যে টেম্পারেচার হয়তো বা 42 ক্রস করতে পারে। 42 যদি ক্রস করে তো আমরা সেটাকে অতি তীব্র তাপ প্রবাহ আমাদের উল্লেখ করতে হবে। তো হিট ওয়েভ ওয়ার্নিং থাকাকালীন আমাদের যে স্বাস্থ্য সচেতনতামূলক যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। মাটির কষ নাই, কিছু নাই, বাদাম নামিচ্ছে না, বৃষ্টির জন্য ভোটটাও কেন ছোট হয়ে যায়। একদিন পর পর ওষুধ দিচ্ছি, দিয়েও মনে করে রেজাল্ট নাই। 50টা যদি বেগুন হয়, মনে করেন 45টা ধরেন পোকা। সেচ দিলেই পানি থাকতেছে না, যার কারণে খরচ হচ্ছে, অথচ ফসল করতে পারতেছি না। বিদ্যুৎ বিভাগ, বিএডিসি, বিএমডিএ সাথে যোগাযোগ করেছি, বিভিন্ন সেচ পাম্পের মালিকদের সাথে যোগাযোগ করেছি। তারা যাতে নিয়মিতভাবে সেচ কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে আশা করা যায় আমাদের ফসলের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। মুক্তি, দেখছিলাম গরমে জনজীবন বিপর্যস্ত হবার কিছু চিত্র, এবং এই যে তাপমাত্রার পারদ বাড়ছে এটি কিন্তু সহসাই থামবারও কোনো পূর্বাভাস নেই, এবং 3 দিনের সতর্কতা চলছে, এটা আমরা সবাই জানি। এবং এই গরমে কিন্তু রোগবালাই বাড়ছে, ক্ষেত খামালের যে ক্ষতি হচ্ছে, এবং এই যে গরমকে মোকাবেলা করতে বাড়তি সেচ দিয়েও ফসল রক্ষা করা বেশ কঠিন কাজ হয়ে পড়ছে। আমি গরমে যে শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে কিংবা ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ছে তা কিন্তু নয়। যারা রেলে নিয়মিত যাতায়াত করেন কিংবা দূরের যাত্রাপথে যারা রেল সুবিধাটা ব্যবহার করেন, সেখানেও কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। কারণ এই গরমে আমরা জানি যে রেল লাইনের পাঁথ বেঁকে দুর্ঘটনা হবার একটা শঙ্কা তৈরি হয়, এবং এর জন্য চুম্বকীয় হিট সেন্সর বসানো সহ বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 49.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথচ এই রেল লাইনে সহনীয় মাত্রা সর্বোচ্চ 46 ডিগ্রি সেলসিয়াস। নিয়মিত প্রয়োজন এই রেল লাইনের স্বাস্থ্য পরীক্ষা। তাপদাহের ফলে আসলে আমরা জনমনে একটা আতঙ্ক এবং একটা ঝুঁকি কাজ করে। যে জায়গায় বাগলিং সম্ভাবনা বেশি থাকে সেই জায়গায় আমরা চেকিং দিই। তাপমাত্রা 60-65 হয়ে যায়, তাহলে আমরা মনে করি যে এটা আগুন ধরার সম্ভাবনা খুব বেশি থাকে। রেল লাইনে পাহারাদার আছে, আর চেকিং করতেছে সব সময়। গরম অনুভব করে তারা তখন রেস্ট্রিক্টেড স্পিডে যাতে চালায় সেই রেস্ট্রিকশন আমাদের দেওয়া আছে। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। আমরা টিকে আছি আমাদের মধ্যপ্রাচ্যের এবং আমাদের নতুন মার্কেটগুলো যেগুলো সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আমাদের গ্রোথটা অনেক ভালো হচ্ছে। এর কারণে আমাদের কোনো অর্ডার কমে যায়, কি সাস্টেইন করার মতন প্রাইস পাচ্ছি না, তবুও আমরা চেষ্টা করছি শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বেতনগুলি যেন দিতে পারি, ইউটিলিটি বিলটা যেন দিতে পারি। আমরা আশঙ্কা করছি যে অর্ডারের ফ্লোটা বেড়েছিল সেটা আমাদের ব্যাঘাত করবে। মুক্তি, বাংলাদেশে যে পণ্যগুলো রপ্তানি হয় তার মধ্যে শীর্ষস্থানে কিন্তু পোশাক পণ্য রপ্তানি, এবং মধ্যপ্রাচ্য সহ যে নতুন নতুন বাজার তৈরি হয়েছে বাংলাদেশের জন্য পোশাক পণ্য রপ্তানির ক্ষেত্রে, সেটি গত বছরের তুলনায় প্রায় $2000 মিলিয়ন বেড়েছে। তবে আমির, এই যে প্রবৃদ্ধি এটি আমাদেরকে আশার আলো দেখালেও কিন্তু বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টা হামলার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সাথে মধ্যপ্রাচ্যের একটি উত্তপ্ত পরিস্থিতি, এই সব কিছু মিলে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই তীব্র তাপপ্রবাহের খবর। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস মানুষ, এক ধরনের অচলাবস্থা নগর জুড়ে। রাজধানীতে রোদ করা হওয়ার পর থেকে খুব একটা বাইরে বেরোচ্ছেন না সাধারণ মানুষ। সড়কে সড়কে মরীচিকা। তাপপ্রবাহের এই পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে এটি আরও দীর্ঘায়িত হতে পারে। চলছে 3 দিনের সতর্কতা। চিকিৎসকরা বলছেন এই গরমে ভালো থাকতে প্রয়োজন বিশেষ সতর্কতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্য গগনে সূর্যের খরতাপ। বৈশাখের শুরু থেকেই যে তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষ, প্রাণীকুল আর পরিবেশ। পারদ বাড়ছে প্রতিদিনই, যার উত্তাপে বিপর্যস্ত জনজীবন। নগরীর বিভিন্ন রাস্তায় মানুষের চলাচল ছিল সীমিত। তীব্র গরমে নাকাল খেটে খাওয়া নিম্ন আয়ের কর্মজীবী মানুষ, সামান্য পরিশ্রমী হাপিত্যেশ দশা। রোদে মনে করেন ছাওয়ার ভিতরে কোন জায়গায় ছাওয়া আছে ওই জায়গায় বহি, যাত্রী লিয়া যায় না। সারাদিন গাড়ি দৌড়ায় 400-500-700 টাকা কামানো অনেক কষ্ট হয়ে যায়। তীব্র গরমে পানিবাহিত রোগসহ নানা অসুখের ঝুঁকি বাড়ছে। দুর্ভোগের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রচণ্ড গরমে শারীরিক সুস্থতার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম। শিশুদের আর বয়স্কদের অবশ্যই অধিক খেয়াল রাখতে সচেতন হতে হবে। কারণ দেখা যাচ্ছে যারা বাচ্চারা আছে বাসায় থাকছে, খেলাধুলা করছে, ঘেমে যাচ্ছে, এই ঘামটা কিন্তু বসে যে ঠান্ডাটা লেগে যাচ্ছে, এবং বাচ্চারা কিন্তু
অনেক ভর্তি হচ্ছে যারা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, এবং বয়স্করা যাদের ক্ষমতা অনেকটাই কম থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশনের সমস্যা থাকে, কিডনি জটিলতা, তাদের ক্ষেত্রে কিন্তু এই গরমের সময় অনেক বেশি স্বাস্থ্যের সমস্যা দেখা যায়। দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা এলাকা ভেদে আরও বাড়তে পারে। দেশে 3 দিনের হিটওয়েভ অ্যালার্মিং আরও কয়েকদিন অপরিবর্তিত থাকবে। সারা মাসের আর মাত্র 10 দিন বাকি আছে, এপ্রিল মাসের। বাকি 10 দিনের সারমর্ম হলো যে তাপপ্রবাহ কোনো না কোনো জায়গায় তাপ অব্যাহত থাকতে পারে, কোনো ডিভিশনে অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমাদের রেইনফলের পরিমাণ কমে গেছে এবং রেইনফল হওয়ার সম্ভাবনাটা কম। তা আশা করা যায়, কিন্তু আমরা ধারণা করতে পারি আগামী 10 দিনে আমাদের তাপপ্রবাহ বিদ্যমান থাকতে পারে, শুধু অঞ্চল এদিক সেদিক হতে পারে। এপ্রিলের বাকি দিনগুলোতে রাজধানী ও এর বাইরে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনকেই গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সারা দেশে তীব্র তাপপ্রবাহের আরও খবর জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত, মেহেরপুরে আছেন মুজাহিদ মুন্না এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার। তবে প্রথমে যাচ্ছি সাজিদ আরাফাত আপনার কাছে। সাজিদ, জানাবেন, আপনি তো বাইরে আছেন, আপনার কাছে গরমের অনুভূতি কেমন এখন মনে হচ্ছে, এবং এই যে গরম চলছে, তাপমাত্রার পারদ বাড়ছে, সাধারণ মানুষ কি বলছেন, জনজীবনের ভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত বলবেন। আবির, এখন দুপুর 2টা। আমরা 12টার বুলেটিনে যে তাপমাত্রার কথা বলছিলাম সেটি কিন্তু এখন বেড়ে গিয়েছে বেশ। এই মুহূর্তে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি ঢাকা রাজধানীতে, এবং এই তাপপ্রবাহ, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, এবং এর ফলেই কিন্তু জনজীবনে বেশ একটা দুর্ভোগ, বিপাকে নেমে এসেছে বলা চলে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে ঘর থেকে না বেরোলে নয়, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। আমরা দেখছি যে সবাই কিন্তু একটু স্বস্তির জন্য রাস্তার পাশে যে ফলমূলের দোকান, শরবতের দোকান, সেই দোকানগুলোতে ভিড় করছে। খানিকটা সময় তারা একটু স্বস্তি খুঁজে নিচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন নিম্ন আয়ের যে মানুষ, যারা একেবারে খেটে খাওয়া, তারা একেবারে হাঁপিত্তেশ দশা, খুব বেশি কাজ করতে পারছেন না, অল্প কাজ করেই তারা হাঁপিয়ে যাচ্ছেন। বিভিন্ন রাস্তার পাশে, মোড়ে কিংবা ছায়াযুক্ত জায়গায় তারা একটু জিরিয়ে নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন চিত্রই কিন্তু আমরা দেখেছি। এবং রাজধানীর আজকে শনিবার ছুটির দিন, জরুরি কাজ ছাড়া কিন্তু অনেকেই বের হচ্ছেন। আমরা রাজধানীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে দেখেছি যে সাধারণ দিনের মতো গাড়ি ঘোড়া বা অন্যান্য যে যান চলাচল, মানুষের যে চলাচল, সেটি কিন্তু একেবারে অনেকখানি কম দেখছি। এবং আবহাওয়া অফিসে আমরা যোগাযোগ করেছি, আবহাওয়া অফিস যেটি বলছিল যে হিট ওয়েভ যেটি চলছে, হিট ওয়েভ ওয়ার্নিং, সেটি 3 দিনের জন্য ছিল, সেটি আরও বাড়ানো হয়েছে। এবং এই পুরো এপ্রিল জুড়ে তারা কোনো বৃষ্টিপাতের সুখবর দিতে পারছে না বলেই তারা জানিয়েছে। এবং এই যে তাপদাহ, সেটি আরও বাড়বে বলে তারা বলছেন। এবং আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গরমজনিত কারণে কিন্তু হাসপাতালে বিভিন্ন রোগীর কিন্তু ভিড় বাড়ছে, এবং পানিবাহিত রোগ ছাড়াও গরমে বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়ে থাকে, সেই রোগবালাইয়ের কিন্তু ঝুঁকিও বাড়ছে। এবং এই যে এমার্জেন্সি যে বিভাগগুলো আছে, সেগুলোতে কিন্তু রোগীদের ভিড় আগের থেকে অনেক বেড়ে চলেছে। এমন চিত্রই কিন্তু আমরা দেখেছি হাসপাতাল ঘুরে। এবং আবহাওয়া অফিস যেটি আরও জানিয়েছে যে ঢাকা সহ আরও 3টি বিভাগ, অর্থাৎ সারা দেশে 4টি বিভাগে, মোটা দাগে রাজশাহী, খুলনা এবং ঢাকা, এই বিভাগগুলোতে কিন্তু বেশ তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধির যে বিষয়টি, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো রাজধানী ঢাকায় যে তাপপ্রবাহ, সেটিতে কিন্তু একেবারে বিপর্যস্ত জনজীবন। সেই এর বাইরেও, ঢাকার বাইরে আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কিন্তু সেখানেও তাপমাত্রা 40 ডিগ্রির উপরেই অবস্থান করছে। আমরা মেহেরপুরে আমাদের যে সহকর্মী মুন্না রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই যে মেহেরপুরে আসলে তাপমাত্রার কি অবস্থা, সেখানকার জনজীবনে কতটা প্রভাব ফেলেছে এই তাপমাত্রা। আমরা চলে যাব মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঢাকার অবস্থার কথা, ঢাকার চাইতেও কিন্তু খারাপ অবস্থা হচ্ছে মেহেরপুরে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গত
4 দিন ধরেই কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলে। এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা কৃষক। এরা মাঠের যে ফসল সেটা ফলাতে কিন্তু প্রচুর ঘাম পোহাতে হচ্ছে। আমি যদি আপনাকে বলে রাখি, মেহেরপুরে কিন্তু 4 ফসলা জমি, এখানে কিন্তু সব ধরনের সবজি আবাদ হয়ে থাকে। আবার এখন কিন্তু বোরোর ভরা মৌসুম চলছে। আমি আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু যে বোরো আবাদটা করছে, এই আবাদ থেকে কিন্তু একজন কৃষক সারা বছরের খাদ্য সঞ্চয় করে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এই বোরো মৌসুমে ধানটি ঘরে তুলতে মূলত 28 থেকে 30টা সেচ দেওয়া লাগে, কিন্তু এই অতিরিক্ত খরার কারণে, তাপদাহের কারণে এই সেচটা কিন্তু 45 থেকে 50টা পর্যন্ত সেচ দেওয়া লাগবে বলে কৃষকরা মনে করছেন। এতে করে প্রতিটা সেচে যদি আপনার 100 টাকা করেও খরচ বেশি পড়ে, তাহলে প্রতি বিঘাতে কিন্তু আপনার 2000 থেকে 2500 টাকা অতিরিক্ত খরচ হবে একজন কৃষকের। সেই হিসাবে মেহেরপুরে এবার হচ্ছে 19,250 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সেই হিসাবে কিন্তু অতিরিক্ত প্রায় 35 কোটি টাকা কৃষকদের গুনতে হবে এই মৌসুমে। এর বাইরে যদি আমি ভুট্টার কথা বলি, ভুট্টা কিন্তু এতদিন শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ভুট্টা শুধু অতিরিক্ত গরম এবং হিটের কারণে, শ্রমিকের অভাবে ভুট্টা কিন্তু ঘরে তুলতে পারছে না কৃষকরা। আপনারা শুনছিলেন মেহেরপুরের তাপদাহ এবং এই মুহূর্তে আসলে রাজশাহীতে যদি বলি যে সকাল থেকে যে তীব্র তাপদাহ সেটি কিন্তু অনুভূত হচ্ছিল। এখন যদি বলি, এখন দুপুরে কিন্তু বেলা বেজে 2টা, এই 2টাতেই কিন্তু রাজশাহীতে এমন অনুভূত হচ্ছে যে যেন আকাশ থেকে আসলে আগুন ঝরছে। একটু বলে রাখি যে আজকে সকাল 10টায় কিন্তু রাজশাহীর আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, আজকে সকাল 10টায় কিন্তু তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুর 12টায় 39.3 ডিগ্রি সেলসিয়াস, এবং সবশেষ কিন্তু তথ্য যেটি পেয়েছি দুপুর 1টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 40.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যে রাজশাহীতে কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল। একটু জানিয়ে রাখি যে এই রাজশাহীতে আসলে এই যে তীব্র তাপদাহ, এতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আসলে শ্রমজীবী যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা রিক্সা চালক, অটো চালক রয়েছেন, তাদের অবস্থা কিন্তু বেশি খারাপ। আসলে তারা বলছেন যে সকাল থেকে তারা যাত্রীদের অপেক্ষায় কিন্তু আসলে রাস্তায় ঘর থেকে বেরিয়ে হচ্ছেন কাজের উদ্দেশ্যে, কিন্তু এই দুপুর নাগাদ কিন্তু সেভাবে মানুষজন আসলে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় সেভাবে বের হচ্ছে না। ফলে তাদের কিন্তু যে যাত্রীর দেখা তেমন মিলছে না, তবে তাদের কিন্তু ঘুরে ঘুরে তাদের যে পরিশ্রম, এই রোদ্রের মধ্যে তীব্র রোদ কিন্তু পোহাতে হচ্ছে। সেই সাথে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের পানীয় বা যে জুস বা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, আখের রস, ডাবের রস, এই ধরনের পানীয় জাতীয় খাবারগুলো কিন্তু মানুষ আসলে বেশি খাচ্ছে, এবং এই সকল দোকানগুলোতে ব্যবসায়ীদের যে ব্যবসা সেটি কিন্তু বেড়েছে, বেচা কেনা বেড়েছে। তবে সেই সাথে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের খাবারগুলো রাস্তার পাশ থেকে কিনে খেতেও কিন্তু নিষেধ করছেন। স্বাভাবিক যে পানি রয়েছে বাড়িতে, এছাড়া ছায়াযুক্ত স্থানে কিন্তু বিশ্রাম নেওয়ার কথাও কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আবহাওয়ার যে তীব্র তাপদাহের যে খবর, সেটি সর্বশেষ। স্টুডিওতে ফিরে যাচ্ছি। সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ, সে খবর জানছিলাম ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। গরম এলেই জনমনে বাড়ে রেল লাইন বেঁকে দুর্ঘটনা হওয়ার শঙ্কা। তাতে এ সময় সীমিত গতিতে চলার স্থায়ী আদেশও রয়েছে রেলের। তথ্য বলছে রেলের 70% দুর্ঘটনা ঘটে লাইনচ্যুতির কারণে। তবে তাপমাত্রা ছাড়াও রেল দুর্ঘটনার অন্যতম কারণ রেল লাইনের বেহাল অবস্থা আর অপরিকল্পিত ব্যবস্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন চুম্বকীয় হিট সেন্সর বসানো ও লোহার পাতের তাপমাত্রা কমাতে করা যেতে পারে সাদা রং। সিফাত শাহরিয়ার জানাবেন বিস্তারিত। গ্রীষ্মের দুপুর, এ সময় প্রতিদিনই প্রাণীকুলকে দিতে হয় ধৈর্য ও সহ্য ক্ষমতার পরীক্ষা। অভিযোজন কৌশলে চলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা। তবে শুধু প্রাণীকুল নয়, প্রকৃতির বৈরী পরিবেশে সক্ষমতার জানান দিতে হয় যন্ত্রপাতিকেও। অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশলে করতে হয় অবস্থানের পরিবর্তন। এ যেমন রেল লাইন অতিরিক্ত তাপে বেঁকে যায়। রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা বহু পুরনো, কিন্তু এটির থেকে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের কি নতুন কোনো পদক্ষেপ আছে?
পরিসংখ্যান বলছে রেল দুর্ঘটনার 70% হয় লাইনচ্যুতির কারণে প্রতি বছর, যার সংখ্যা 90 থেকে 110টি। 49.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথচ এই রেল লাইনের সহনীয় মাত্রা সর্বোচ্চ বলা হচ্ছে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শুধু এই সময়ে নয়, এই পুরো গরমের মৌসুমে এই রেল লাইন তার সহনীয় মাত্রা ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তীব্র গরম কিংবা শীতে নয়, নিয়মিত প্রয়োজন এই রেল লাইনের স্বাস্থ্য পরীক্ষা এবং নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপও। গরমের সাথে রেললাইন বেঁকে যেতে সাহায্য করে কর্তৃপক্ষের অবহেলা। শুধু রাজধানীর রেললাইন ধরে হাঁটলেই চোখে পড়বে এর নাজুক অবস্থার। পর্যাপ্ত নেই ক্লিপ, হুক, নাটবল্টু সহ অন্যান্য যন্ত্রাংশ। রেললাইনের লোহার পাতকে ধরে রাখে স্লিপার, আর স্লিপারের শক্ত অবস্থান নিশ্চিত করে দুই পাশের পাথর। অথচ অনেক জায়গায় দুই স্লিপারের মাঝখান দিয়ে আকাশ দেখা যায়। রেল লাইনটা যদি বাঁকা হয়ে যায় এই তাপদাহের ফলে আসলে আমরা জনমনে একটা আতঙ্ক এবং একটা ঝুঁকি কাজ করে। রেল কর্তৃপক্ষ যদি মনিটরিংয়ের ব্যবস্থাটা বাড়ায়, সাধারণ যাত্রী হিসেবে আমরা ট্রেনের যাত্রাটাকে আমরা শুভ হিসেবে নিতে পারবো। গরিপুর ভৈরব রেলপথ যেন সমতল রাস্তা, নেই পর্যাপ্ত পাথর, অকার্যকর সিগন্যালিং ব্যবস্থা। গরম ছাড়াও এই পথে 50 কিলোমিটারের বেশি গতি উঠানো সম্ভব হয় না। গ্রীষ্মে মিটার গেজ এই পথের ঝুঁকি বাড়ে আরও। আমাদের এখানে যে রেল লাইনটা, এটা অনেক পুরাতন হয়ে গেছে। এটা আধুনিক করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। এটা অনেক পুরাতন রেল লাইন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তথ্য বলছে সারা দেশে 60% রেলপথে রয়েছে ঝুঁকি। তাতে রেললাইনও এক্সেল বক্সের তাপমাত্রা মেপে কিংবা গতি কমিয়ে চলে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা। যে জায়গায় বাগলিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জায়গায় আমরা চেকিং দিই। 11টা থেকে 2টা পর্যন্ত তাপমাত্রা কেমনি বিদ্যুৎ প্রাপ্ত হয়। মিটার দিয়ে তাপমাত্রা দেখি, তাপমাত্রা 60-65 হয়ে যায়, তাহলে আমরা মনে করি যে এটা এক্সেল বক্স গরম হয়ে গেছে, এটা আগুন ধরার সম্ভাবনা খুব বেশি থাকে। আমাদের চেকিং করতেছে সবসময়, রেল লাইনে মানুষ পাহারাদার আছে, আর সবসময় কাজ করতেছে, দেখতেছে। রেল সচিব বলছেন স্থায়ী আদেশ দেওয়া আছে সবার জন্য, করা হচ্ছে পর্যবেক্ষণও। আমাদের একটা স্ট্যান্ডিং অর্ডার কিন্তু আমাদের লোকোমাস্টারদের দেওয়া থাকে। গরম অনুভব করে তারা তখন রেস্ট্রিক্টেড স্পিডে, আমরা হয়তো 70 থেকে 80 যেখানে চালাই, সেখানে তাদের একটা রেস্ট্রিক্টেড স্পিড দিয়ে বলে দেওয়া হয়। বিশেষ করে আমাদের পুরাতন লাইন যেগুলো আছে সেখানে তারা রেস্ট্রিক্টেড স্পিডে যাতে চালায় সেই রেস্ট্রিকশন আমাদের দেওয়া আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন মনিটরিং সিস্টেমকে করতে হবে আধুনিক। চুম্বকীয় হিট সেন্সর বসানোর পাশাপাশি লোহার পাতের তাপমাত্রা কমাতে করা যেতে পারে সাদা রং। আমরা কিছুটা যদি রেলের উপর সাদা রং করে দিতে পারি, রেলের ভিতরে তাপমাত্রা কিন্তু 5 থেকে 10 ডিগ্রি কমে যাবে। রেলের গায়ে এখানে আমরা ম্যাগনেটিক কিছু হিট সেন্সর বসানোর সুযোগ আছে। ছোট্ট একটা সেন্সর, স্বল্প ব্যয়ে পাওয়া যায়। সেন্সরগুলি আসলে দূর নিয়ন্ত্রিত। আপনি ঘরে বসে মোবাইল ফোনে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমার রেলের ভিতরের তাপমাত্রা কত। এছাড়া পুরাতন রেললাইন প্রতিস্থাপন আর সময় উপযোগী বিনিয়োগের পরামর্শ রেল বিশেষজ্ঞদের। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। টানা খরার কবলে পড়ছে উত্তরাঞ্চল। অতিরিক্ত তাপমাত্রায় বিপন্ন হচ্ছে ক্ষেত খামারের ফসল, দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। বাড়তি সেচ দিয়েও ফসল রক্ষায় বেগ পেতে হচ্ছে চাষিদের। কৃষি বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ খরায় হুমকির মুখে পড়তে পারে ফসল উৎপাদন। অর্থনৈতিকভাবে ক্ষতির পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফসল উৎপাদন এখন বড় চ্যালেঞ্জ উত্তরের কৃষকদের। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। বৈশাখের তপ্ত রোদে বাদাম গাছে মমতার হাত বুলিয়ে দিচ্ছেন নাটোরের মোহনপুর এলাকার কৃষক জালাল উদ্দিন। তীব্র তাপদাহে মলিন হচ্ছে তার ক্ষেতের গাছ। যে মাটিতে সোনা ফোলান সে মাটি যেন শুকিয়ে নিষ্প্রাণ। মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকায় ফসল রোপণ করলেও খরায় চোখের সামনে নষ্ট হচ্ছে ফসল। মাটির অস নাই, কিছু নাই, বাদাম নামিচ্ছে না। ভোটটা বৃষ্টির জন্য ভোটটাও কেন ছোট হয়ে যাচ্ছে। আর যদি পানি দেই 5 দিন থাকেই না, পানিটা অসে থাকে না। গত কয়েক বছর ধরেই বৃষ্টিপাতের পরিমাণ কমেছে উত্তরাঞ্চলে। এবারও বৈশাখের শুরু থেকে চোখ রাঙাচ্ছে সূর্য। এতে মাঠের ফসল ফলানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তীব্র তাপদাহে বাদাম, ভুট্টা, বিভিন্ন সবজির জমিতে ঘন ঘন সেচ দিতে গিয়ে খরচ বেড়েছে দ্বিগুণ। পোকামাকড়ও বেড়েছে আগের চেয়ে তুলনামূলক বেশি। বৃষ্টি যদি না হয়
ওই যে মানে ওষুধ দিচ্ছি, মানে একদিন পর পর ওষুধ দিচ্ছি, দিয়েও মনে করেন রেজাল্ট নাই। মানে 50টা যদি বেগুন হয়, মনে করেন 45টা ধরেন পোকা। সেচ দিলেই পানি থাকতেছে না, 2 দিন পর পর সেচ লাগতেছে, যার কারণে খরচ হচ্ছে, অথচ ফসল করতে পারতেছি না। গত বছরের এপ্রিলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কৃষি বিভাগ বলছে টানা তাপদাহে হুমকির মুখে পড়তে পারে উত্তরের কৃষি, দেখা দিতে পারে ফলন বিপর্যয়। প্রচণ্ড তাপের কারণে কৃষকের ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগ, বিএডিসি, বিএমডিএ সাথে যোগাযোগ করেছি, বিভিন্ন সেচ পাম্পের মালিকদের সাথে যোগাযোগ করেছি। তারা যাতে নিয়মিতভাবে জমিতে পানি প্রদান করে এবং সেচ কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে আশা করা যায় আমাদের ফসলের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। গত কয়েকদিনের তীব্র তাপদাহে এভাবেই মলিন হয়ে যাচ্ছে কিন্তু বাদামের গাছ। বিভিন্ন ফসলে দেখা দিয়েছে রোগবালাই। কৃষকরা বলছে বছরের অন্য সময়টাতে এমনিতেই তাদের রোগবালাই দমন করতে গিয়ে বিপাকে পড়তে হয়। তার উপর এই বিরূপ আবহাওয়ায় এখন ফসল উৎপাদন করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাহবুব হোসেন, এখন, নাটোর। এদিকে অতিরিক্ত তাপমাত্রায় ফরিদপুরে পুড়ে যাচ্ছে পাট গাছের পাতা, এতে উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই বিষয়ে আলোচনাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন যে ফরিদপুরে এবার কি পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে এবং এই তীব্র গরমে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কৃষি বিভাগ কি বলছে? আপনি জানেন যে পাট উৎপাদনের রাজধানী বলা হয় ফরিদপুরকে, অর্থাৎ ফরিদপুর জেলায় যে পরিমাণ কৃষি আবাদি জমি রয়েছে তার 85% জায়গায় জুড়ে কিন্তু পাটের আবাদ হয়। তো ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবারও কিন্তু ৭৯,০০০ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা ইতিমধ্যে প্রায় 85% পাট বপন করা হয়েছে বলে কৃষি বিভাগ বলেছে। কোথাও কোথাও পাট কিন্তু আধার পরিমাণ অর্থাৎ 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পরিমাণ পাট গাছ বেড়ে উঠেছে, আবার কোথাও কিন্তু ক্ষেতে প্রস্তুত করে কিন্তু বীজ বপন করেছে এবং সেই বপনকৃত ক্ষেতগুলোই মূলত সমস্যায় পড়েছে। অর্থাৎ মাটি থেকে যে গাছটি বের হচ্ছে সেটাই কিন্তু প্রচন্ড তাপের কারণে সেই গাছের কচি পাতাটি কিন্তু পুড়ে যাচ্ছে বলে কৃষক দাবি করেছে। তো এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে কন্টিনিউ ভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে যদি তাপমাত্রা এইভাবেই থেকে যায় সেক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দেব অবশ্যই নিজস্ব উদ্যোগেই সেচের ব্যবস্থা করা। সেচ যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পাটের এই বড় ধরনের সমস্যা বা বিপদের আশঙ্কা থেকে তারা হয়তো হেফাজত বা রক্ষা পেতে পারে, এমনটি তারা বলেছে। তো কৃষকরা বলছে যে গত কয়েক বছরে কিন্তু এইরকম তাপমাত্রা তারা দেখেনি, এবার যেটা তারা পেয়েছে সেটা কিন্তু আসলে তাদের উৎপাদনে কিন্তু একটা বড় সংখ্যা এবং বড় টেনশনে বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। তো তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারের পাটের আবাদে কিন্তু ব্যয় বাড়বে, অর্থাৎ সেচ দেওয়া লাগছে, আবার এখনো যদি তাপমাত্রা এইভাবে ধারাবাহিকভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেতে এক বা একাধিকবার সেচ দিতে হবে এবং যেহেতু ডিজেলের মূল্য তুলনামূলকভাবে বেশি সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদন ব্যয়টাও বাড়বে। সেই তুলনায় উৎপাদনের পর যে পণ্যটি তারা বাজারজাত করবে সেই বাজারজাতকরণের কাঙ্ক্ষিত মূল্য না পেলে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে, কারণ এই জেলায় কিন্তু প্রায় 2 লক্ষাধিকের বেশি চাষি আছে যারা পাটের সাথে সংশ্লিষ্ট। তো আপনাকে সর্বশেষ বলে রাখতে চাই গত এক সপ্তাহ ফরিদপুরে তাপমাত্রা রয়েছে যেটা আবহাওয়া অফিস বলেছে 35 থেকে 39 সেলসিয়াস ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা চলছে। তো এই ছিল ফরিদপুরের তাপমাত্রা এবং সর্বশেষ পাটের পরিস্থিতি বা পাট ক্ষেতের পরিস্থিতির খবর। মফিজুর রহমান শিপন যুক্ত ছিলেন ফরিদপুর থেকে। গ্রীষ্মের তপ্ত দিনে নগরীর রাস্তায় রাস্তায় এখন জারুল, সোনালু, কৃষ্ণচূড়া আর রক্তকরবীর সৌরভ। গ্রীষ্মের চোখ জোড়ানো ফুলের খবর থাকছে এখন দুপুরের শেষাংশে।
মূল্যস্ফীতি সামাল দিতে দেশগুলোর নেওয়া রাজস্ব বা মুদ্রানীতি যেন প্রান্তিক মানুষকে আরও প্রান্তিকে ঠেলে না দেয়, তাই অর্থনৈতিক ভারসাম্যমূলক নীতি নিতে হবে দেশগুলোকে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও বৈষম্য ও দারিদ্রতা নিরসনে IMF ও বিশ্ব ব্যাংকের সহায়তা থাকবে বলে দেশগুলোর প্রতি বার্তা IMF প্রধানের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। IMF এবং বিশ্ব ব্যাংকের পঞ্চম দিনের বসন্তকালীন আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল উচ্চ পর্যায়ের একটি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন IMF এবং বিশ্ব ব্যাংকের প্রধান এবং উপস্থিত ছিলেন সদস্যভুক্ত দেশগুলোর মিনিস্টার্স এবং গভর্নর্সরা। সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল উচ্চ মূল্যস্ফীতি। এছাড়া ফেডারেলের সুদের হার আর কত বাড়ানো হবে সেটি নিয়েও ছিল প্রশ্ন। এছাড়া উন্নয়নশীল দেশ এবং স্বল্পোন্নত দেশগুলো উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করেন IMF প্রধান। Our spring meetings focused on what exactly the IMF can be empowered to do for this world. I am very pleased with the progress we have achieved in key areas. First, as we heard from the Minister, we agreed on policy priorities. In addition to the need to finish the job on inflation, we agreed on the critical importance of rebuilding fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. তিনি জানান, মূল্যস্ফীতি ছাড়াও অর্থনৈতিক পুনরুজ্জীবিত করতে যে ধরনের পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে সেগুলো বারবার ভেস্তে যাচ্ছে ভূ রাজনীতির কারণে। এছাড়া জলবায়ু, ঋণের যে সুদ রয়েছে এবং উচ্চ যে ঋণের বোঝা দেশগুলোর উপর, সেটিও অন্যতম একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে দেশগুলোর জন্য। এছাড়া অর্থনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে রেড সি অর্থাৎ লোহিত সাগরকে কেন্দ্র করে, সেটিও আমদানি রপ্তানি থেকে বিভিন্ন বিষয়ে দেশগুলোকে পিছিয়ে দিচ্ছে। এছাড়া তারা গুরুত্ব দিয়েছেন মূল্যস্ফীতির যে স্থিরতা, সেই স্থিরতা কত দ্রুত আনা সম্ভব। এছাড়া টেকসই রাজস্ব নীতির কথা তারা বলেছেন সামষ্টিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে পুরো অর্থনীতিতে। এছাড়া দেশগুলোকে নিজেদের যে রাজস্ব নীতি রয়েছে বাৎসরিক, সেগুলো যথাযথ সময়ের মধ্যে পরিকল্পিতভাবে সম্পন্ন করতে হবে। এছাড়া ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেগুলো আরও বেশি শক্তিশালী করার কথা তারা বলছেন। We are committed to a diverse and inclusive institution, best equipped to serve the membership, and that means diverse staff and management, as well as adequate representation and voice of all our members. We will have, comes November 1st, a third chair for Sub-Saharan Africa on our board, and we are fully committed to deliver by June 2025. তারা বলছেন ভূ রাজনীতির কারণে উন্নয়ন এবং বিভিন্ন যে প্রবৃদ্ধি অর্জন, সে জায়গাগুলোতে অনেকাংশেই পিছিয়ে যাচ্ছে সারা বিশ্ব। সেখানে বিনিয়োগ বাড়াতে হবে ডিজিটালাইজেশন এবং গ্রিন ইকোনমির উপর, অর্থাৎ সবুজ অর্থনীতিতে। এছাড়া মানব সম্পদের উপর সবচেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন। ওয়াশিংটন থেকে সেলিয়া সুলতানা, এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। গেল এক অর্থ বছরে মধ্যপ্রাচ্য সহ নতুন নতুন দেশে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 31%, যা আগের বছরের তুলনায় প্রায় $2,000 মিলিয়ন বেশি। এর মধ্যে দুবাই, সৌদি আরব ও তুরস্ক ছিল সম্ভাবনাময় বাজার। এই প্রবৃদ্ধি আশার আলো জাগালেও সম্প্রতি ইরান ইসরায়েলের পাল্টা হামলা বাড়লে পোশাক খাতে ব্যয় বৃদ্ধি ও রপ্তানিতে ধস নামার শঙ্কা কারখানা মালিকদের। হাজিরা শিউলির প্রতিবেদন। পোশাক খাতে গত কয়েক বছর ধারাবাহিকভাবে বিকল্প বাজারে বাড়ছিল রফতানি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও অর্থনৈতিক মন্দায় ইউরোপ আমেরিকার বাজার যখন নিম্নমুখী, তখন নতুন দেশ খুঁজতে থাকেন উদ্যোক্তারা, যার সুফলও মেলে। মধ্যপ্রাচ্য, তুরস্ক, জাপান, ব্রাজিল সহ অপ্রচলিত নতুন বাজারে ক্রমবর্ধমান রফতানি নতুন করে আশা জাগিয়েছে। বিজিএমইএ এর পরিসংখ্যান বলছে 2021-22 অর্থ বছরে বিকল্প বাজারে পোশাক রফতানি হয়েছে $6,374 মিলিয়ন আর 2022-23 অর্থ বছরে যা প্রায় 31% বেড়ে দাঁড়ায় $8,374 মিলিয়ন। আর এবছর ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ বছরে প্রথম 8 মাসে রফতানি হয়েছে $6,301 মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 10% বেশি।
তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দুশ্চিন্তায় ফেলেছে রফতানিকারকদের। ব্যবসায়ীরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ালে শুধু পণ্য পরিবহনের সংকটই নয়, গ্যাস সহ জ্বালানি তেলের দাম বাড়লে বাড়বে উৎপাদন ব্যয়ও। সার্বিক প্রেক্ষাপটে হাতে থাকা অর্ডার ফসকে যেতে পারে বলেও শঙ্কা তাদের। তৈরি পোশাকের যে একটা মন্দা চলছিল সেটা কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আমরা বেশ কিছু কোয়ারি পাচ্ছিলাম, আমরা মনে হচ্ছিল যেন আগামী এক সিজনে আমরা ভালো অর্ডার পাবো। এই সমস্ত কারণে কিন্তু সেখানে একটা সংকট সৃষ্টি হতে পারে এবং আমরা আশঙ্কা করছি যে অর্ডারের ফ্লোটা বেড়েছিল সেটা আমাদের ব্যাঘাত করবে। রফতানিকারকরা বলছেন প্রচলিত বাজারে ক্রয়াদেশ ওঠানামা করছে, এই সময়ে নতুন বাজার টিকে থাকার লড়াইকে সহজ করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে রফতানি বাড়ে যথাক্রমে 35 ও 49%। এই দুটি দেশে গত 8 মাসে রফতানি হয়েছে $477 মিলিয়ন পোশাক। ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের সম্ভাবনাময় বাজার সহ অন্যান্য দেশও তৈরি পোশাক রফতানিকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা বিজিএমই এর। এর কারণে আমাদের কোনো অর্ডার কমে যায় কিনা, একদিকে হচ্ছে প্রাইস যেটা পাচ্ছি এটা সাস্টেইন করার মতন প্রাইস পাচ্ছি না, তবুও আমরা চেষ্টা করছি ওয়ার্কারদের, শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বেতনগুলি যেন দিতে পারি, ইউটিলিটি বিলটা যেন দিতে পারি, ব্যাংকের দেনা যেটা আছে সেটা যেন আমরা কোনো রকমে চালিয়ে রাখতে পারি। পোশাক রফতানিকারকরা বলছেন সরকারি সহায়তায় গত 3 বছর ধরে নতুন নতুন দেশে টানা পোশাক রফতানি বাড়লেও এখনও কাস্টমসের শুল্কায়ন জটিলতায় বিপাকে পড়তে হয় উদ্যোক্তাদের। আমরা টিকে আছি আমাদের মধ্যপ্রাচ্যের এবং আমাদের নতুন মার্কেটগুলো যেগুলো সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু আমাদের গ্রোথটা অনেক ভালো হচ্ছে, প্রায় আমাদের 8% প্লাসে আমাদের গ্রোথটা আছে এবং এটা যদি আমরা আরও বাড়াতে পারি, এটা যেভাবে সক্ষমতাটা আসতেছে এটা যদি আরও একটু ভালোভাবে লজিস্টিক গভর্নমেন্টের সাপোর্টগুলো যদি আমরা ঠিকমতো পাই তাহলে আশা করি আমাদের মোটামুটি ইউরোপ আমেরিকার ওই শর্টেজ কাভারেজটা আমরা এখান থেকে আমরা দিতে পারবো। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ প্রায় $47 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছিল। এর মধ্যে নতুন বাজারে রফতানি হয় $8 বিলিয়ন বেশি পোশাক। হাজারা শিউলে, এখন চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হামলার খবরে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে বেড়েছে তেল ও স্বর্ণের দাম। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হোয়াইট হাউস। আর জানাচ্ছেন তানভীর জনি। গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেনের সঙ্গে এবার সরাসরি যুদ্ধের মুখে ইরান। এর আগে হুতিদের হামলায় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল সীমিত হয়ে পড়ে। এবার ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম। বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশের মধ্যে 7ম অবস্থানে ইরান। ওপেকের 3য় বৃহত্তম সদস্য ইরান দিনে প্রায় 3.2 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের 2য় বৃহত্তম তেল সরবরাহকারী মধ্যপ্রাচ্যের এই দেশটি। বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে ইসরায়েলের নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে ঘাটতি দেখা দিবে তেল সরবরাহে। এতে তেলের দাম ব্যারেল প্রতি $30 থেকে $40 বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যাংক অব আমেরিকার জ্বালানি বিশেষজ্ঞ। বর্তমানে ব্যারেল প্রতি তেলের দাম $88, সপ্তাহের ব্যবধানে যা বৃদ্ধি পেয়েছে 3.5%। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা আসতে পারে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 আসে গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য বাজারেও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দিকে ঝুঁকছেন। এই অবস্থায় একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে 0.7%, সপ্তাহের ব্যবধানে বেড়েছে 9.5%-এর বেশি। তানভীর জনি, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। আর একবার ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। এবার অনেকেই ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসছে। এতে সঠিক চিকিৎসার অভাবে বাড়ছে ঝুঁকি। এ নিয়ে সতর্ক করে চিকিৎসকরা বলছেন, ফলাফল নেগেটিভ এলেও ডেঙ্গুর লক্ষণ থাকলে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই জোর প্রস্তুতি নেওয়ার আহ্বান
বিশেষজ্ঞদের। সিউল আহমেদের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে দেশ জুড়ে দাপট দেখাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এ রোগে মৃত্যু হয়েছে হাজারো মানুষের। গত বছরের শুরু থেকে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ঊর্ধ্বমুখী, যা অব্যাহত ছিল বছরের শেষ দিন পর্যন্ত। চলতি বছরও আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান উদ্বেগজনক। এখন পর্যন্ত মৌসুম শুরুর আগেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের বেশি। ভ্যাপসা গরম আর সাথে হঠাৎ বৃষ্টি, যা এডিস মশা প্রজননের জন্য উপযুক্ত আবহাওয়া। চিকিৎসকরা বলছেন এবার অনেকেই ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তবে টেস্টে ফলাফল আসছে ডেঙ্গু নেগেটিভ। হালকা জ্বর, কাশি, শরীর ব্যথা, রক্তচাপের ওঠানামা, ডায়রিয়া সবই ডেঙ্গুর লক্ষণ। তাই ফলাফল নেগেটিভ এলেও চিন্তামুক্ত না হয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অনেক জ্বর, হয়তো কারো কারো কাশি আছে, কারো লুজ মোশন আছে, গায়ে ব্যথা আছে। আমরা যখন ব্লাড টেস্ট করতে যাচ্ছি, একদিকে তাদের হয়তো ডব্লিউবিসি কাউন্টও বেড়ে যাচ্ছে, আবার প্ল্যাটিলেট ফল করে যাচ্ছে অনেক। আমরা কি জানতাম প্ল্যাটিলেট ফল করা মানেই ডেঙ্গি, কিন্তু ইনাদের আমরা সব টেস্ট করছি, 2 দফা টেস্ট করছি, 5 দিন আগে NS1 করছি, 7 দিন পরে আমরা ডেঙ্গু সেরোলজি IgM IgG করে দেখছি, পজিটিভ আসছে না। এটা হয়তো কোনো ভাইরাল ইলনেসেরই নতুন ধরনের তাদের প্রেজেন্টেশন, হয়তো আমরা যদি পুরো প্যানেল করি, রেসপিরেটরি প্যানেল করি, তাহলে হয়তো আমরা ওটাকে দেখতে পাবো। এবছর ডেঙ্গুর ভয়াবহতা আগে যে কোনো সময়কে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে সব বিভাগকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। সারা পৃথিবীকেই ওয়ার্নিং দিয়েছে, তারা ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের দেশেরও প্রস্তুতি গ্রহণ করা দরকার, কারণ গত বছর আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হয়েছিল ডেঙ্গু। এবছরও ডেঙ্গুতে আক্রান্ত হবে বাংলাদেশের অনেকগুলো জেলাতে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই স্থানীয় সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোকে এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার। 2023 সালে 3,21,179 জন ডেঙ্গু আক্রান্ত হয়। এতে মৃত্যু হয় 1,705 জনের। সিউল আহমেদ, এখন, ঢাকা। এখন দুপুরের সময় হলো, আরো একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। যন্ত্রজীবনে ফুলের সান্নিধ্যে খানিক স্বস্তি কে না পেতে চায়। গ্রীষ্মের তপ্ত দিনের যাপনে সৌরভ ছড়াচ্ছে রঙিন ফুলেরা। জারুল, সোনালু, রক্তকরবীর হাতছানি নগরের পথে পথে। ব্যস্ততাকে পাশ কাটিয়ে ফুলের সৌন্দর্যে ভাসছেন নগরবাসী। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে নগর জুড়ে বৃক্ষ জাতীয় ফুলের গাছ বাড়ানোর তাগিদ গবেষকদের। আর জানাচ্ছেন সাজিদ আরাফাত। ফুলের কানে কি কথা ভ্রমরের, সে কি আর মানুষের জানা হয়? ফুলের এই ঐশ্বর্য তো মানুষের হৃদয়কেও দোলা দেয়। এই যে সবুজের মাঝে জারুলের নাচন, রক্তিম আভার কৃষ্ণচূড়া, তা দেখে দৃষ্টি ফেরাতে পারে কজন? ধুলোর শহর, যান্ত্রিক কোলাহলের শহরের আনাচে কানাচে রঙিন হয়ে আছে ফুলে ফুলে। উদ্যান, সড়কদ্বীপে রাজত্ব এখন অসংখ্য বাহারি ফুলের। কোথাও প্রেয়সীর কানের দুলের মতোই যেন দুলছে সোনালু, রাধাচূড়া, কনকচূড়ার ছায়াপথ কিংবা জারুলের থোকা। পথে যেতে যেতে চোখ জুড়ায় নগরবাসীর। ঢাকা শহর তো খোলামেলা জায়গা তেমনটা নাই বলতে গেলেই, তো এই জায়গাটা আসলে আপনি দেখবেন প্রতিনিয়ত এখানে লোকজন আসে ঘোরার জন্য। আর ফুলগুলা তো অসাধারণ, খুবই ভালো লাগে। আর এই যে ফুলগুলা যখন ফুটে না এত ভালো লাগে, আর বিশেষ করে বৃষ্টি হলে তো আরো বেশি ভালো লাগে। ফুল গাছ তো অবশ্যই, ফুল তো দেখতে অনেক সুন্দর, ফুল তো অবশ্যই ভালো লাগে। ফুলের যে গ্রান, যে গ্রান, এই গ্রান দিয়ে আমরা অনেক মুক্ত হয়ে যাই। আমি বিশেষভাবে অনেক ফুলকে অনেক ভালোবাসি। ওই যে লাল লাল গাছ ফুল দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। যত বেশি ফুটবে তত আর ভালো লাগবে। অনেক জায়গায় দেখছি এরকম থোকায় থোকায় হয়।
বৈশাখের রুদ্ররূপে যখন হাঁসফাঁস জনজীবন, তখন প্রাণে দোলা দিয়ে যায় গ্রীষ্মের ফুল। নগরের নানা পথে ফুটে থাকা ফুলের দিকে বারেক ফিরে চাইছে পথিক। শহর হাসছে নানা রঙের ফুলে। কংক্রিটের বুকে ফুটে থাকা একগুচ্ছ ফুল যেন সতেজ প্রাণীরই প্রতিচ্ছবি। কাঠফাটা রোদে কৃষ্ণচূড়া কিংবা জারুলের হাতছানি পথিকের ক্লান্তি দূর করে দিতে পারে এক নিমিষেই। রাস্তার পাশে গাছ, এই পথচারীদের বসার মতো যে জায়গাগুলো, এগুলো বসতে অনেক ভালো লাগে, ক্লান্তি দূর হয়। বিকেলবেলা আসলে এই জায়গাটা অনেক স্বস্তি পাওয়া যায়। আর আবার এখানে দেখা যেতেছে ফুল গাছ আছে। কৃষ্ণচূড়া বা যে কোনো ফুলেই আসলে আপনার জন্য সবার জন্য ভালো, আর গাছ থাকলে তো আরো ভালো। হাতিঝিলে যেমন গন্ধরাজ ফুলটা আছে ওই পাশে, মহানগরের ওই পাশে আছে, আর এখন এইদিকে তো এটা কামরাঙ্গা বিভিন্ন ফলেরই ফুল বেশি। কৃষ্ণচূড়া আছে ওই পাশে, বাগান বিলাস দেখলাম আছে, ফুল আছে অনেক, হাতিঝিলে ফুল মোটামুটি আছে। সাদা পাপড়ির মাঝে হলুদ ছোঁয়া কাঠগোলাপে, যার মায়ায় হারিয়ে যেতে পারেন যে কেউই। শুভ্র কুর্চি, রক্তিম রক্তরাগেরও সৌন্দর্য বিলাতে কার্পণ্য নেই। স্নিগ্ধ ফুলের গায়ে মিষ্টি রোদের খেলা আর বাতাসের নৃত্য যেন দোল দিয়ে যায় সব প্রাণে। ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট চত্বর, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান সহ শহর জুড়ে নিজেকে মেলে ধরেছে ফুলেরা। নাগরিক ব্যস্ততাকে পাশ কাটিয়ে রঙিন ফুল স্বস্তি ফেরাবে জনজীবনে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো বাংলাদেশে কিন্তু কৃষ্ণচূড়া পৃথিবী বিখ্যাত। এত সুন্দর ফুল, জাপান যেমন সাকুরা নিয়ে তারা প্রাউড ফিল করে, তখন তেমনইভাবে আমরা কিন্তু কৃষ্ণচূড়া নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি। সোনালু আছে, হিজল তমাল আছে, এয়ারপোর্টের রোডে যান, এখনও রাস্তার পাড়ে ছোটো গাছ আছে। সেই সব জায়গায় যদি প্ল্যান করে আমরা কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, এইসব বড় বড় গাছগুলো যেগুলো ছায়া দিবে, সেই সব গাছ যদি আমরা প্ল্যান করে লাগাই, তাহলে সুবিধাটা হবে যারা রাস্তা দিয়ে হাঁটবে তারা কিন্তু একটা শীতল পরিবেশ পাবে। অভিমানে ঝরে যাওয়ার আগে রং বেরঙের ফুলের সুবাসে ভাসবে নগর। স্নিগ্ধ ফুলের সৌন্দর্যকে মুঠো ভরে রাখবে প্রকৃতি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।